সময় চলছে গোপাল, মনে একেবারেই সুখ নেই। পুজো এসে গেল, কিভাবে মায়ের আরাধনা করব কে জানে। প্রাকৃতিক বিপর্যয় তো আমাদের শেষ করে দিয়েছে। ত্রাণ দিতে গিয়ে রাজকোষ তো শূন্য, নবাব বাহাদুরের খাজনা বাকি। নবাব বাহাদুরকে একবার আবেদন করুন না মহারাজ। তুমি থামাতো, মন্ত্রী আমি না তুমি? মন্ত্রণা আমার দেওয়ার কথা। মন্ত্রী মশাই, আপনার মন্ত্রণা তো মন্ত্রণা নয়, ওটা একটা জলজান্ত যন্ত্রণা। দেখছেন না মহারাজ যন্ত্রণা পাচ্ছেন। ওই গুলটে, পুজোর আর কতদিন বাকি বলতো? কাল মহালয়া আর 5 দিন পর ষষ্ঠী। ষষ্ঠী মানে পুজো শুরু, কি মজা! মা দুর্গা আর কত পরীক্ষা নেবে? আমি তো রাজা, আমার তো মনে হয় আমাদের কারো একবার নবাব বাহাদুরের কাছে যাওয়া উচিত। এটা ঠিক বলেছেন মহারাজ, আবেদন নিবেদন করলে নবাব বাহাদুরের মন গলে যেতে পারে। এরে, গোপালকে যদি পাঠিয়ে দেয় তাহলে সব খেলা ভণ্ডুল হয়ে যাবে। কি হলো মন্ত্রী, তুমি চুপ করে গেলে কেন? আহা, কিছু বলো। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি বরং চলে যাও। যেতে বলছেন যখন যাব মহারাজ, তবে লাভ কিছু হবে বলে মনে হচ্ছে না। না না, কিছু একটা তো করতেই হবে। আমার রাজ্যে প্রজারা বছরে এই 4টে দিন আনন্দ করবে না, বাচ্চাদের মুখে হাসি ফুটবে না, পুজো হবে না। না 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 না, এ হতে পারে না। মন্ত্রী, তুমি যদি না পারো আমি গোপালকে পাঠাবো। না না মহারাজ, এসব গোপালের কম নয়। মহারাজ, আপনি আমাকে আদেশ দিন, দেখুন আমি কি করতে পারি। এরে, মহারাজকে আটকাতে হবে। মহারাজ, আমি মন্ত্রী, আমি যাব। গোপাল পররাষ্ট্র সম্পর্কে কি বলছে, এসব গোপালের কম নয়। যাও, নবাব বাহাদুরকে বোঝাও যে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গরিব প্রজাদের কাছ থেকে আমি খাজনা নিতে পারিনি, নেওয়া উচিত নয় বলি। আর সেই অনুযায়ী যেন উনিও খাজনাটা মাফ করেন, আমার প্রজারা যেন দুর্গাপুজোর আনন্দ থেকে বঞ্চিত না হয়। দেখ দেখ, আমাদের ঠাকুর কিরকম তৈরি হয়ে গেছে। ঠাকুরের চোখ আঁকা কবে হবে ফুটো কাকা? মহালয়া হয়ে যাবে, আর দেখবে আমার চোখও আঁকা হয়ে গেছে। পট্ট কাকু আমাকে চোখ আঁকা শিখিয়ে দেবে? আমিও তোমার মতো ঠাকুর বানাবো, চোখ আঁকবো। যথা আজ্ঞা মহারাজ, আমি আপনার সেবক। আমি ওইভাবেই আপনার আবেদন নবাব বাহাদুরের কাছে রাখবো। যাই রাখবো, বরং আরো বেশি করে বলবো যাতে নবাব বাহাদুর রেগে গিয়ে মহারাজকে বরখাস্ত করে আর সেই শূন্য সিংহাসনে আমাকে বসান। কি গো, বলি ঘুমোবে না? এরকম থম মেরে বসে আছো কেন? আজ যে ভয়ঙ্কর দুর্যোগ গিন্নি, মহারাজ ভীষণ চিন্তিত। এবছরের দুর্গাপূজা হবে কিনা বোঝা যাচ্ছে না গিন্নি। সে কি গো, পুজো হবে না মানে? ছোট ঠাকুর গড়ছে, এর মধ্যে তুমি কি সব আজে বাজে কথা বলছো? আজে বাজে নয় গিন্নি, আজে বাজে নয়। নবাব বাহাদুরের চিঠি এসেছে মহারাজের হাতে, যেখানে নবাব বাহাদুর বলেছেন খাজনা বাকি থাকা চলবে না। তুমি তো জানো ঘূর্ণিঝড়ে রাজকোষ প্রায় শেষ। সে কি গো, তবে কি হবে? এবারে বুঝে আনন্দ করতে পারবো না? আচ্ছা আচ্ছা, বলি মহারাজ নবাব বাহাদুরের কাছে কাউকে পাঠাচ্ছেন না কেন? মহারাজ মন্ত্রীকে তো পাঠিয়েছেন, কিন্তু আমি ঠিক মন্ত্রীকে বিশ্বাস করতে পারছি না, বুঝলে। তাহলে তুমি চলে যাচ্ছ না কেন? নবাব বাহাদুর তো তোমাকে ভালোই বাসে। বাহ, এতক্ষণে তুমি গোপাল গিন্নির মতন কথা বলেছ। ঠিক আছে, মন্ত্রীর পেছন পেছন আমিও যাব। কোথায় গেছি কিন্তু কেউ জানবে না। মহারাজের পেয়াদা খবর নিতে এলে বলবে যে আমার খুব মন খারাপ হয়েছে, কোথায় বিরাগী হয়ে চলে গেছি। একটু অভিনয় করে কেটে কেটে বলো, কেমন? ও, তুমি চিন্তা করো না, এমন অভিনয় করব না সবাই ভাববে সত্যি। তাহলে কাল সকালে আমিও মুর্শিদাবাদ যাচ্ছি।
বলো মন্ত্রী। নবাব বাহাদুর, আমার বলার কিছুই নেই, শুধু মহারাজের একটি আবেদন নিয়ে এসেছি। রাখা না রাখা আপনার উপর, আমি আপনাকে কোনো অনুরোধ করব না। তার মানে তুমি মহারাজের হয়ে কথা বলতে এসেছো, অথচ মহারাজের আবেদনটা রাখা হবে কিনা সেটা তুমি জোর দিয়ে বলছো না? হ্যাঁ, কেমন কথা? উজির মশাই, ঘূর্ণিঝড়ে পূজারা বিধ্বস্ত হয়ে গেছে, সেই দিকে মহারাজের কোনো নজরই নেই, অথচ ঘটা করে পুজো উনি করবেন। না 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 না, এটা তো ভালো কথা নয়। আমার বকেয়া খাজনা দরকার। তো মন্ত্রী, তুমি বলছো কৃষ্ণচন্দ্র ঘূর্ণিঝড়ে কোনো ত্রাণ দেয়নি, তাহলে খাজনার টাকা দিতে ওর আপত্তি কোথায়? সেটাই তো আমি বলেছি, কিন্তু মহারাজ শুনলে তো। না 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 মন্ত্রী, তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলো নবাব বাহাদুর এই আবেদনে সাড়া দেয়নি, 3 দিনের মধ্যে কাজ না হলে আমি কৃষ্ণনগর আক্রমণ করব। এটাই তো চাইছিলাম। নবাব বাহাদুর অত্যাচারী কৃষ্ণচন্দ্র রায়কে প্রজার মহারাজ হিসাবে দেখতে চান না, এখন ওদের পছন্দ আমি। তাই বলছিলাম, নবাব বাহাদুর যদি কৃপা করে মহারাজের আসনে আমাকে বসান, তাহলে কৃষ্ণনগর রক্ষা পাবে। ঠিক আছে, সে দেখবো। এখন তুমি কৃষ্ণনগরে ফিরে যাও এবং কৃষ্ণচন্দ্রকে বলো খাজনার অর্থ প্রস্তুত করতে, কেমন? জো হুকুম নবাব বাহাদুর, শুধু আমার আবেদনটা একটু দেখবেন। আমি এখন আসছি। বুঝি কৃষ্ণচন্দ্রের মন্ত্রী যা বলে গেল তা কি বিশ্বাসযোগ্য? একটু তদন্ত করলে হয় নবাব বাহাদুর, কারণ মন্ত্রিত্ব আবার রাজা হবার শখ। আমাকে আমাকে একটু ভাবতে দাও। কি হলো, গোপালের বাড়িতে গিয়ে কিছু খবর পেলে? মহারাজ, গোপাল গিন্নি কাঁদতে কাঁদতে বলল সকালবেলা গোপাল কোথায় যেন চলে গেছে। হ্যাঁ, কোথাও চলে গেছে মানে? খুব মনের দুঃখ পেয়েছিল, তাই চলে গেছে। এ কি কাণ্ড! দূর, ভালো লাগে না ছাই। মহারাজ, কিছু একটা করুন, গোপাল যে আর নাই। কোথায় যেতে পারে বলতো গোপাল? জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল আপনার সাক্ষাৎ প্রার্থী। গোপাল এসেছে? ঠিক আছে, পাঠিয়ে দাও। এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি জাহাপানা। কি ব্যাপার বলো তুজির? মন্ত্রী গেল সকালে, বিকেলে গোপাল চলে এলো। নবাব বাহাদুরের জয় হোক। বলো গোপাল, কি খবর? তুমি কি খবর নিয়ে এসেছো? আর কি খবর নিয়ে আসবো নবাব বাহাদুর? মহারাজ তো মরমে মরে আছে, রাজকোষ শূন্য। তাও তো ধুমধাম করে তোমাদের দুর্গাপুজো করতেই হবে। কৃষ্ণচন্দ্র খাজনার টাকা দিবে না, অথচ পুজো করবে। সে কি নবাব বাহাদুর, মন্ত্রী মশাই বলেননি? নতুন আর কি বলবে? হ্যাঁ, নতুন আর কি বলবে? তোমাদের মন্ত্রী এসে বললে গেল যে ঘূর্ণিঝড়ে মহারাজা তার প্রজাদের কোনো সাহায্যই করেনি, সব পয়সা জমিয়ে রেখেছে পুজো করবে বলে। মন্ত্রী মশাই এই এত বড় মিথ্যে কথাটা বলতে পারলেন? মিথ্যে কথা বলছো কি গোপাল? আমি ঠিক এটাই ভেবেছিলাম যে মন্ত্রী মশাই এসে এটাই বলবেন। হ্যাঁ, তাই আমি কাউকে কিছু না বলে আপনার কাছে সোজা চলে এসেছি নবাব বাহাদুর। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে মহারাজ ত্রাণ দিতে গিয়ে পুরোপুরি কোষাগার শূন্য করে ফেলেছেন নবাব বাহাদুর। এরপর গরিব প্রজাদের কাছ থেকে কোনো খাজনা তিনি নেননি। তাই আমাদের মন্ত্রীকে দিয়ে আপনার কাছে আবেদন জানিয়েছিলেন যে আপনি যাতে খাজনা মাফ করে দেন। গোপাল, তুমি বলছো বলে আমি বিশ্বাস করলাম। জাহাপনা, আমি প্রথমেই আপনাকে বলেছিলাম না মন্ত্রীর ব্যাপারে? কি রকম যেন একটা গন্ধ লাগছিল। ছি, 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 ছি। আমি আমি এত বড় একটা পাপ করতে যাচ্ছিলাম। গোপাল, তুমি ভাগ্যিস বুদ্ধি করে এখানে এসেছিলে। আমি তোমাদের পুজো দেখতে যাব। আমি অবশ্যই তোমাদের পুজো দেখতে যাব। পরম সৌভাগ্য নবাব বাহাদুর, আমি মহারাজের তরফ থেকে আপনাকে আমন্ত্রণ জানালাম আমাদের পুজোয় এসে আপনি প্রসাদ গ্রহণ করবেন। ঠিক আছে গোপাল, তুমি কৃষ্ণচন্দ্রকে কি বললাও যে আমি এবারের মতন খাজনা মাফ করলাম, কেমন? মন্ত্রী মশাইকে একটু ঝুলিয়ে রাখি। আমি যে আপনার এখানে এসেছি সেটা আমি মহারাজকে বলবো, কিন্তু রাজসভার আর কেউ জানবে না। আপনিও একটা নকল চিঠি মহারাজকে লিখবেন, কেমন? নকল চিঠি? তাতে কি লেখা থাকবে? তাতে হুমকি থাকবে। মন্ত্রী মশাইয়ের কথা মতো আপনি মহারাজকে হুমকি দেবেন, আর মহারাজ ভয় পাবার অভিনয় করবেন, আর মন্ত্রী মশাই খুব খুশি হবেন।
আর পুজোর দিন সকালবেলা আপনি নিজে উপস্থিত হবেন, পুজো মণ্ডপে পুজো হবে, ভোগ গ্রহণ করবেন, আর আমাদের কৃষ্ণনগরের সমস্ত প্রজা আপনার জয়ধ্বনি দেবে। বাবা বাবা বাবা, কি উত্তম প্রস্তাব। ঠিক আছে, এই গোপনীয়তা বজায় থাকবে। আর তোমাদের পুজো উপলক্ষে আমি তোমাকে 100 বহর উপহার দিলাম। নবাব বাহাদুরের জয় হোক। আমি এখন আসি নবাব বাহাদুর। রাতে সবার অলক্ষ্যে মহারাজের সঙ্গে দেখা করাটা আমার খুব প্রয়োজন। তোমাকে কৃষ্ণনগর পাঠানোর দায়িত্ব আমার, যাতে করে তুমি নির্বিঘ্নে মহারাজের সঙ্গে দেখা করতে পারো। পুজোর পরেই আমি এই কৃষ্ণনগরে রাজা হচ্ছি। হুম, 7 মণ তেলও পড়বে না আর রাধাও নাচবে না। হ্যাঁ, মানে তুমি কি বলতে চাইছো? ওই তোমার রাজা হওয়া নিয়ে একটা ভবিষ্যৎবাণী করলাম আর কি। গিন্নি, তুমিও? হায় রে আমার কপাল। গোপাল, তুমি কোথায় গিয়েছিলে? তোমার গিন্নি বলল তুমি নাকি দুঃখের সকালবেলা কোথাও বেরিয়ে গেছো। ওই নির্দেশই দেওয়া ছিল মহারাজ। আমি আপনাকে না জানিয়ে মুর্শিদাবাদে গিয়েছিলাম মহারাজ। তোমার সঙ্গে মন্ত্রীর দেখা হয়েছে? পাগল নাকি? কেউ জানে না, আর কাউকে জানাবেন না। জানলে খেলাটা নষ্ট হয়ে যাবে মহারাজ। খেলা? কিসের খেলা? পুজো নিয়ে একটা বিচ্ছিরি খেলায় মেতেছিলেন আমাদের মন্ত্রী মশাই, এবং নবাব বাহাদুরকেও মহারাজের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিলেন। আমি একটা আন্দাজ করে এই কাউকে কিছু না জানিয়ে মুর্শিদাবাদে নবাব বাহাদুরের কাছে যাই। ওখানে গিয়ে শুনি মন্ত্রী মশাই আপনার নামে নবাব বাহাদুরের কানে মন্ত্রণা দিয়েছেন। সর্বনাশ! এত এত বড় স্পর্ধা মন্ত্রী! কালকে মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করবে। না মহারাজ, না। নবাব বাহাদুর শাস্তি দেবে মন্ত্রী মশাই। আপনি এমন ভান করবেন যে আপনি কিছুই জানেন না, এবং মন্ত্রী মশাইয়ের সঙ্গে দারুণ ব্যবহার করবেন, যাতে মন্ত্রী এসে কিচ্ছু বুঝতে না পারে। আর একটা কথা, এই নাটকটা কিন্তু চালিয়ে যেতে হবে 6ষ্ঠী পর্যন্ত। নাটক মানে? নবাব বাহাদুর আপনাকে নকল হুমকি দেওয়া চিঠি পাঠাবেন, আপনি নকল ভয় পাবেন, মন্ত্রী মশাই আসল আনন্দ পাবেন। এটাই তো মজা। তারপর নোটে গাছটা মুড়বে। আমি কালকে খুব দেরি করে রাজসভায় আসবো। রাজসভায় আসার পর আপনি আমাকে খুব ধমকাবেন। বুঝলাম। ঠিক আছে গোপাল, দেখবে দেখবে আমার অভিনয়টা কিরকম। দেখবেন মহারাজ, অতি অভিনয় করে আবার সবটা মাটি করে দেবেন না। সভায় তো সবাই উপস্থিত, একমাত্র গোপাল ছাড়া। কাল থেকে গোপাল কোথায় বিভাগী হয়ে গেছে কে জানে। মহারাজ, গোপাল হলো সুখের পায়রা। আপনার সুখের সময় ছিল যে দুঃখের সময় এসেছে। গোপাল বিভাগী হয়ে কেটে পড়েছে। ঠিক বলেছ মন্ত্রী, ঠিক। আসুক একবার। ওকে এই রাজসভা থেকে যদি দূর না করে দিয়েছি, তো আমার নামও কৃষ্ণচন্দ্র রায় নয়। মহারাজের জয় হোক। নবাব বাহাদুরের কাছ থেকে লোক এসেছে মহারাজ, আপনার সঙ্গে দেখা করতে চায়। এই তো নবাব বাহাদুরের চিঠি। তার মানে মহারাজের মৃত্যু ঘন্টা। কি মুশকিল, আবার চিঠি! ও মন্ত্রী, নবাব বাহাদুরকে তুমি আমার আবেদনের কথা কি জানিয়েছো? কি বললে নবাব বাহাদুর? মহারাজ, আমার আবেদন নিবেদনের হার হলো। নবাব বাহাদুর খাজনা মাফ করেননি। আমি হাতে পায়েও ধরেছি। মন্ত্রী, তুমি ডালে ডালে গেলেও আমার গোপাল যায় পাতায় পাতায়। তোমার সব কথা আমি শুনে ফেলেছি। এবার আমার অভিনয়টা দেখো। কি হবে বলে তো মন্ত্রী? এবারে পুজোটা কি হবে না? পেয়াদা, পেয়াদা, তুমি যাও যাও, নবাব বাহাদুরের লোকটিকে পাঠিয়ে দাও। আমার আসতে একটু দেরি হয়ে গেল মহারাজ। আমি তোমার খবর একটু পরে নিচ্ছি। এখন একটা বিরাট সংকটের মধ্যে আমি এখন আছি। তো মন্ত্রী, তুমি চিঠিটা পড়ো। দুধ, চিঠিটা আমার হাতে দাও। মহারাজ, নবাব বাহাদুর তো হুমকি দিয়েছেন। হুমকি? কি সর্বনাশ! কি লিখেছেন? সর্বনাশ মহারাজ, নবাব বাহাদুর পরশুদিনই আসছেন সৈন্য নিয়ে। খাজনা না পেলে আপনাকে সরিয়ে দেবে মহারাজ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি বলছি কিচ্ছুটি হবে না। তুমি সর্বেশ্বরবা, সব জানতা গামছড়লা। এই ভয়ঙ্কর সময়ে এত দেরি করে রাজসভায় কেন? মহারাজ, মা আমাকে স্বপ্নে দেখা দিয়েছেন
বলেছেন পুজোর আয়োজন যেমন করার তেমনই হোক, সব ঠিক হয়ে যাবে। গোপাল, তোমার বুজরুকি বন্ধ কর। আমাকে হিসেব দাও তো, কাল তুমি আসনি কেন? বেতন নাও না? রাজসভায় প্রতিদিন আসা তোমার কাজ। তোমার একদিনের বেতন কিন্তু কাটা যাবে। আজকের বেতনটাও কেটে নিন মহারাজ। ঠিক বলেছো, তোমার আজকে বেতনই কাটা। তখন কি করবেন মহারাজ? মণ্ডপের কাজ তো শেষ, মণ্ডপে প্রতিমা এসে গেছে, কাল বাদ পরশু মায়ের বোধন। তাহলে কি প্রত্যেক বছরের মতো এবছরেও পুজো হবে? এমন পুজো হবে, দেখি মায়ের কি ইচ্ছে। মায়ের ইচ্ছাতেই সপরিষদ আপনি রাজসভাতে বেইজ্জত হবেন। মহারাজ, স্বপ্নে মা তাই বললেন, পুজো করতে বললেন। এই, তুমি কোনো কথা বলো না তো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। মন্ত্রী, তুমি আমার পাশে থেকো। প্রতি বছর এইভাবে যেন তোমার পুজো করতে পারি মা। আমি তো সর্বদা আপনার পাশে আছি মহারাজ। নবাব বাহাদুর আসা পর্যন্ত আপনার পাশেই আছি। তারপরে আপনাকে কারাগারে ঢুকিয়ে আমি তো সিংহাসনে বসবো, আর ভগবান হবে আমার মন্ত্রী। আপনি কি কিছু ভাবছেন মন্ত্রী মশাই? এই সংকটকালে আপনার মুখে কিরকম অদ্ভুত একটা দুষ্টু মিষ্টি হাসি দেখতে পাচ্ছি। মানে তুমি কিরকম লোক হে গোপাল? চিন্তায় চিন্তায় আমার কত ওজন কমে গেল। তুমি আমার মুখে দুষ্টু মিষ্টি হাসি দেখছো? মহারাজ, ভেবে দেখলাম যা থাকে কপালে, পুজো হবে। মন্ত্রী মশাই দিলেন ডাক, বাজবে আবার পুজোর ঢাক। ওং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি ত্রিশো দেহি এইবার ঢাকি ঢাক বাজাও। জোরে জোরে ঢাক বাজাও, আনন্দে ঢাক বাজাও। ও গোপাল, নববধূ তো একটু বাদেই সৈন্য নিয়ে আসবে। মা আছেন কি করতে? মা 10 হাত দিয়ে রক্ষা করবেন। এগুড়ে বালি, মা এখন আমাকে রক্ষা করবেন। মা, রক্ষা করো মা, রক্ষা করো। মা কাকে রক্ষা করবেন মন্ত্রী মশাই? আপনাকে বোধহয় নয়। গোপাল, তুমি থামো তো। আমার চিন্তায় চিন্তায় শরীর অর্ধেক হয়ে গেল। জানি না কখন বিপদ ঘটবে। বিপদ ঘটতে আর কয়েক দণ্ড অপেক্ষা করতে হবে যে। কিরে আমার বানর সেনা, আনন্দ কর, পুজোয় আনন্দ কর। ঢ্যাঙ্কুরাকুর ঢ্যাঙ্কুরাকুর ঢাক বাজে, তার সাথে নাচ। গোপাল দাদু, মায়ের বোধন চলছে, আমাদের নতুন পোশাক এবারে হবে না? কে বলেছে হবে না? তোমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়াও, আমি তোমাদের হাতে নতুন পোশাক তুলে দেব। কি মজা, নতুন পোশাক হবে। রাজা হরিণ না, এই বাচ্চাগুলোকে আচ্ছা করে ধরাই দেব, আর গোপালটাকে না দেশ ছাড়া করবো। মা, মা গো, সকলের ভালো করো মা, তুই সকলের ভালো করো। প্রতি বছর এইরকম ভাবে যেন তোমার পুজো করতে পারি মা। এই বছরই শেষ মহারাজ, একটু বাদেই নবাব বাহাদুর সৈন্য সামন্ত নিয়ে আসবেন। মন্ত্রী মশাইকে কারাগারে পড়ো মা। তুমি কি বললে গোপাল? আমি এক্ষুনি তোমার কথাটা মহারাজকে জানাচ্ছি। আমি তো ফিসফিস করে বললাম, কানে গেছে। গোপাল, কি হচ্ছেটা কি? মন্দিরে পুজো করতে দেবে না? দেখুন না মহারাজ, গোপাল বলে কিনা মন্ত্রী মশাইকে কারাগারে পড়ো মা। আমার কানের কাছে ফিসফিস করে বলছে। হ্যাঁ, বলছে বুঝি? পুজোর সময় ক্ষমা করতাম। গোপাল, বাচ্চাগুলো কোথায় গেল? সবাই চলে গেছে, এক্ষুনি নতুন পোশাক পরে হইচই করতে করতে মণ্ডপে আসবে। গোপাল, বাচ্চাদের আনন্দটাই আনন্দ। আমি তো এই ছোটদের চোখ দিয়ে পুজো দেখি। এই মন্ত্রী, তুমি কিসের চোখ দিয়ে পুজো দেখো? শকুনের চোখ দিয়ে মহারাজ। গোপাল, বাড়াবাড়ি করছো কিন্তু। ক্ষমা 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 মন্ত্রী, এসব তুচ্ছ লোককে ক্ষমা করে দাও। আপনি বললেন বলেই ক্ষমা করলাম। নবাব বাহাদুর আসছেন না কেন?
নবাব বাহাদুর এলেই তো সব শেষ। আরে বলতে বলতেই নবাব বাহাদুর এসে গেছেন। নবাব বাহাদুর আসছেন, কি মজা কি মজা। এ কি মন্ত্রী, নবাব বাহাদুর আসছে বলে তুমি আনন্দ করছো? এতক্ষণ আপনাদের অনেক সহ্য করেছি, আর না, এবার নবাব বাহাদুর এসেছেন, আপনারা সব কারাগারে যাবেন। একই কথা, পাই ব্যথা, ঘোরে মাথা, যাই কোথা। তার মানে মন্ত্রী আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? কৃষ্ণচন্দ্র, তোমার পুজোয় আমি এলাম। একটু দেরি হয়ে গেল না নবাব বাহাদুর? হ্যাঁ, তা একটু হলো। কৃষ্ণচন্দ্র, তোমাদের এই দুর্গাপুজোয় সবার হাতে নতুন জামা কাপড় দিতে হবে, তাই না? হ্যাঁ নবাব বাহাদুর। জি, মণ্ডপের এক কোণ থেকে সবার হাতে নবাবের তরফ থেকে নতুন জামা কাপড় প্রজাদের দাও। কৃষ্ণচন্দ্র, আমি কিন্তু পুজোর 4টে দিনই কৃষ্ণনগর থেকে নড়ছি না। ভোগ প্রসাদ সব খাবো, আর তোমাদের সঙ্গে আনন্দ করবো। কি মন্ত্রী, তুই রাজা হবে না? চলো, তুমি কারাগারের মধ্যে রাজা রাজা খেলো। এ কি বলছেন নবাব বাহাদুর? আমি আমি কারাগারে কেন যাব? রাজদ্রোহিতার অপরাধে মন্ত্রী মশাই, তাই না নবাব বাহাদুর? মন্ত্রী, তুমি কি মনে করো আমার দুটো চোখ? আমার হাজার চোখ। আমি নবাব, আমাকে হাজার চোখ দিয়ে দেখতে হয়, আর সেখানেই তুমি ধরা পড়ে গেছো। গোপাল আসার পর আমি সব বুঝতে পারি। এই জয় সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সদার্থ সাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সিদ্ধি বিনাশায়ং শক্তিভূতে সনাতনী গুণাশায় গুণময়ে নারায়ণী নমস্তুতে। বলো দুর্গা মাই কি? আস্তে আস্তে, আর পাচ্ছি না। ঢাকের আওয়াজটা কি ভালোই না লাগছে। তার মানে তো পুজো এসে গেল। আজ পঞ্চমী, রাত পোহালেই ষষ্ঠী, মায়ের বোধন। মহারাজ, আজই তো সভার শেষ দিন। না 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 না, সভা বসবে, একেবারে নিয়ম মেনেই বসবে। আমরা তাহলে প্রতিদিনের মতো রাজসভায় আসবো, অল্পক্ষণ থেকে রাজকার্য নিয়ে আলোচনা করব, আর তারপরে আমরা প্রসাদ গ্রহণ করতে যাব মণ্ডপ। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত আমাদের পুজোর অনুষ্ঠান হবে, আর নবমীতে জমিয়ে ভোজ, সরু চালের ভাত আর সোনামুখ ডাল, সঙ্গে ইলিশ মাছের নানা পদ। সেদিন আমরা মাকে জোড়া ইলিশ দিয়ে বরণ করব। মহারাজ, একটা নিবেদন আছে। বলো বলো, কি নিবেদন তোমার? বলছিলাম মহারাজ, এই নবাব বাহাদুরকে গিয়ে ওই ভোজে আমন্ত্রণ জানান। তা কথাটা ভেবেছো কিন্তু ভালো গোপাল। তাহলে কালই না হয় রওনা হয়ে যাবে তুমি। আর হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় খাজাঞ্চির কাছ থেকে রাহা খরচটা কিন্তু নিয়ে যাবে। যথা আজ্ঞা মহারাজ। মা, মাগো মা, কেমন আছেন মা? ও বাবা জীবন, বলি কেমন আছো? আছি মা, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। পুজো এলো তাই আপনাদের কথা খুব মনে পড়লো। মা, এই শাড়িটা আপনার জন্য এনেছি পুজোতে। ও বাবা, বলি তার কি দরকার ছিল বাবা জীবন? ও মা, সে কি বলছেন মা? পুজোতে এলাম, আপনাদের জন্য কিছু নতুন আনবো না? এটা কি হতে পারে? সবার জন্য এনেছি। এই যে, এইটা আমার পরম পূজনীয় বাবার জন্য। কই গো, কোথায় গেলে সব? ও, তুমি এসেছো? চলে এলাম বাবা। যেমন মা দুর্গা সপরিবারে কৈলাস থেকে মর্তে আসেন, তেমনি আমিও আপনার মেয়েকে মোগল দাবা করে, এই মানে সঙ্গে নিয়ে সোজা আমার গ্রাম থেকে আপনার ঘরে চলে এলাম। না, একদম রাগ নয়। মাথার উপর অনেক দায়িত্ব, রাগ হলেই কাজে ভুল হবে। এই কদিন পাত্তাই দেব না। শোনো গিন্নি, কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি নবাবের কাছে, নবাবকে আমন্ত্রণ জানাতে। তাড়াতাড়ি খাবার দাও, খেয়ে ঘুমিয়ে পড়ি। কাল সকালে মহারাজ আমার জন্য ঘোড়ার গাড়ি পাঠাবেন। এই যে বলি বাবা জীবন তোমার জন্য নতুন ফতুয়া এনেছে, আমার জন্য নতুন শাড়ি এনেছে। আমাদের উচিত বাবা জীবনকে নতুন কিছু দেওয়া। এই মুর্শিদাবাদ যাওয়ার আগে আমার হাতে কিছু মোহর দাও। হ্যাঁ, আমি নতুন কিছু কিনবো। ঠিক জানি। এ নাও গিন্নি, এই 10টা মোহর দিলাম। এর মধ্যে মেয়ে আর জামাইয়ের জন্য কিছু কিনে দাও। আমায় এবার মুক্তি দাও। এই বলি, এই তো পথে এসেছো। মন্ত্রী মশাই, মহারাজ তো আপনাকে বাদ দিয়ে
গোপালকে কাল নবাব বাহাদুরের কাছে পাঠাচ্ছেন, এটা ভালো লক্ষণ নয়। একটা কিছু ভাবনা চিন্তা করতে হবে, যাতে করে মহারাজ আর গোপাল দুজনেই নবাব বাহাদুরের কাছে বেইজ্জত হন। এটা কি? নবমী ইলিশ মাছের ভোজ, যত কাণ্ড ওই নবমীতেই হবে। আজ সারাত বসে ভাববো, কাল গোপাল থাকবে না, কালকেই কিছু একটা প্রস্তাব করতে হবে এবং গোপালের অবর্তমানে ওটাকে অনুমোদন করিয়ে নিতে হবে। আমি এখন চলি। মহারাজ, একটা নিবেদন আছে। এখানে নয়, আমরা রাত সবাই যাব, আলোচনা করব, তারপর সিদ্ধান্ত নেব। আমরা তো এখন দেবীর বোধন দেখতে এলাম। গোপাল চলে গেছে মহারাজ। হ্যাঁ, সকালে আমি ঘোড়ার গাড়ি পাঠিয়ে দিয়েছিলাম গোপালের কাছে, আর নবাব বাহাদুর গোপালকে পছন্দও করেন, তাই তো গোপালকে পাঠিয়েছি। মানে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ঢাকি জোরে জোরে বাজাও, জোরে বাজাও ঢাক। মা গো, সবাইকে সুখ দাও, আনন্দ দাও। মায়ের বোধন শেষ হলো। ও পুঁটি ন্যাপলা গুলটে, এদিকে এসো, এদিকে এসো। রানীমা তোমাদের নতুন জামা কাপড় দেবেন, এদিকে এসো। সবাই দাঁড়া, পুজোয় পরবো নতুন জামা। বেড়ে গেল পূজার বোঝা। বাচ্চাদের মুখে হাসি দেখতে যে কি ভালো লাগে। চলো চলো, বোধন শেষ, আমরা এখন কিছুক্ষণের জন্য রাজসভায় যাব, কিছু আলোচনা আছে, তবে নবমীর ভোজ নিয়ে। চলো ভেতরে যাই। মহারাজ, হাতে বেশি সময় নেই, আমাদের নবমীর ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে হবে। কিসের আলোচনা? নবাব বাহাদুর আসবেন তার বন্দোবস্ত করতে। আমাদের তো খুব ভালো হালুইকার, খুব ভালো ঠাকুর লাগবে। আপনি বললে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পারি। আচ্ছা মন্ত্রী, পুজোটা কি আমার একা? আর এই রাজবাড়ির পুজো মানেই তো সবার পুজো, যেখানে যেটা ভালো সেখানে সেটা তুমি করবে। যথাজ্ঞা মহারাজ। নবমীর দিন মহাভোজ, বাবা কিছুদিন ধরেই মনটা কেমন ভোজ খাবো বলে নাচছিল। সেদিন গঙ্গার ইলিশ তোলা হবে জেলেদের দিয়ে। মহারাজের ইচ্ছে ইলিশের পদ দিয়ে অতিথি অভ্যাগতদের খাওয়ানো হবে। কেবাদ তাহলে আজকের রাতটা বিশ্রাম নাও, কাল সকাল কৃষ্ণনগর যাবো। আমার একদম উপায় নেই নবাব বাহাদুর, কাল সপ্তমী, কলা বউ স্নান করাতে নিয়ে যেতে হবে, সে বড় ঝক্কির কাজ। মহারাজ আমাকে ঘোড়ার গাড়ি দিয়েছে, যাতে আপনাকে আমন্ত্রণ জানিয়ে আমি কৃষ্ণনগর ফিরতে পারি। আমার কাজ হয়ে গেছে, এবার নবাব বাহাদুর বিদায় দিলেই আমি কৃষ্ণনগরের দিকে যেতে পারি। তোমায় ছাড়তে মন চায় না গোপাল, কিন্তু তোমাদের পুজোর ব্যাপারে আমার আটকানো উচিত নয়। তুমি এসো, সাবধানে যেও। আমরাও নবমীর দিনে সকাল সকাল চলে যাব, পুজো দেখবো, ভোজ খাবো, আর তোমাদের প্রজাদের নতুন বস্ত্র দেবো, কেমন? নবাব বাহাদুরের জয় হোক। মা, সবাইকে ভালো রেখো মা, আমাদের কৃষ্ণনগরকে সুখে রেখো মা। নবমীর দিনকে তোমাদের বিজয়া দশমীর ঢাক বাজাবো। এই মন্ত্রীমশাই, কিছু ভাবছেন আপনি? এই তুমি দূরে যাও, তুমি বড় বিটলে বদমাস। ওমা, মন্ত্রী মশাই, আপনি আমার দাদা বাবুকে বকলেন কেন? মন্ত্রী, গোপালের জামাই তো আমাদেরও জামাই, তা তুমি ওকে বছর কাদিনে ধমকাবে কেন? ভুল হয়ে গেছে মহারাজ, জামাইটাকে মোটে দেখতে ইচ্ছে করে না। যেমন গোপাল তেমন তার জামাই, দুটোই নচ্ছা। সিঁদুরের কৌটোটা নিয়ে আয়, কলা বউ স্নানে যাচ্ছে রে। ওমা, ওই দেখো বাবা কি সুন্দর কলা বউকে নিয়ে যাচ্ছে, পিছনে তোমার জামাই। শ্বশুর জামাই মিলেছে ভালো। দেয়ালের গায়ে সিঁদুরের গিরিপোটা দে, আমি শাঁখা যাচ্ছি। নে মা গো, সবাইকে সুখে রেখো মা।
মন্ত্রীমশাই ঘাট থেকে হন্তদন্ত হয়ে কোথায় চললেন ব্যাপারটা দেখতে হচ্ছে। এবার বটা ঘটার সাথে দেখা করে আসি। নবমীর পুজোর মজাটা ভালো করে হজম করাতে হবে তো। এবারের পুজোয় জামাইয়ের ধাক্কা সামলাতে হবে মন্ত্রীমশাই। আপনার ফন্দি আমি বার করব। মহারাজ, সপ্তমী মানে পুজো শুরু। তোমার জামাই কোথায় গেল গোপাল? হ্যাঁ, ও তো আমার পেছন পেছন আসছিল। কোথায় গেল? কি রে পুঁটি, তোদের দাদাবাবুকে দেখতে পেয়েছিস? দাদাবাবু তো কলাবউ স্নান দেখছিল, তারপর কোথায় গেল দেখতে পাইনি। গোপাল দাদু, আমিও দাদা বাবুকে দেখিনি, শুধু দেখেছি যখন কলাবউ স্নান করছিল তখন আনমনে কি সব ভাবছিল। মহারাজ, মন্ত্রীমশাইও তো নেই। সে কি, মন্ত্রী কোথায় গেল? মন্ত্রী হলেন ফন্দিবাজ, এখানেও কিছু একটা ফন্দি করতে চাইছেন। একা শ্বশুর মশাই রক্ষে নেই, জামাই এবার আছে। বটা ঘটা খুব ভালো করে মন দিয়ে শোন। নবমীর দিন মহাভোজ আছে, নবাব বাহাদুর আসবেন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? ওই মহাভোজে তোদের রান্না করতে হবে। রান্নার মধ্যে এমন পাতা চূর্ণ মেশাতে হবে যাতে মহাভোজের আমন্ত্রিত অতিথিরা খাওয়া ছেড়ে সব করতে ছোটে। হয়ে যাবে, আমাদের কাছে একটা জিনিস আছে, ওটা খাবারে মিশিয়ে নিলেই এই হড়হড় করে শুধু ঘর আর বাইরে, ঘর আর বাইরে। ব্যাস, শুধু গোপালের ফরফরানি মহারাজের ওস্তাদি বার করব। নবাবের কাছে একবার মহারাজকে ছোট করি, তারপর দেখি কত ধানে কত চাল। বুঝলাম, মন্ত্রীমশাই চাল মাপছেন, এবারে আমিও চাল মাপবো মন্ত্রীমশাই। আপনাকে চাল চুলো হিল করতে আমার 5 দণ্ড সময় দরকার। আমার যা বোঝার যা জানার সব জানা হয়ে গেছে। যাই, এবারে মণ্ডপে যাই। মন্ত্রী মশাই আর আমার জামাই বাবাজিও নেই, তার মানে কিছু গোলমাল কোথায় ধরতে পেরেছে আমার জামাই। মহারাজ, অত চিন্তা করার কিছু নেই, আমার জামাই খুব চালাক চতুর। নিশ্চয়ই কিছু গন্ধ পেয়েছে, আসছে। তোমার জামাই গন্ধ শুকে বেড়ায় নাকি গোপাল? না, হয়তো কোনো বদগন্ধ পেয়েছে, সেই বদগন্ধের উৎস সন্ধানে গেছে। ঠিক বুঝলাম না তো গোপাল। আসুক না, তারপর তো বুঝতে পারবো। ওই দেখুন, বলতে বলতে জামাই বাবাজি এসে গেছে। কি বাবা জীবন, কোথায় হারিয়ে গিয়েছিলে? সবার সামনে বলাটা উচিত নয়, এখানেও মন্ত্রীর কোনো জ্বর থাকতে পারে। একটু ঘুরতে বেরিয়েছিলাম মহারাজ, সেভাবে তো ঘুরে বেড়ানো হয় না। আপনাদের রাজ্যটা বড় সুন্দর, কি মিষ্টি, তাই দেখছিলাম মহারাজ। কি চমৎকার, মাঠে মাঠে কাশফুল, নদীতে টলটল করছে জল, আকাশ ভরা মেঘ, বাবা ভাবাই যায় না। আমার জামাইকে তো আমি চিনি, এত প্রকৃতি প্রেমিক নয়। এমন কিছু দেখেছে যেটা সকলের সামনে বলতে চাইছে না। ঠিক আছে, পরে শুনে নেব। ওই যে মহারাজ, পুজো শুরু হচ্ছে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। মা, সকলের ভালো করো মা। মায়ের এবার আরতি শুরু হবে। ঢাকি, ঢাক বাজাও জোরে জোরে। মা, তোমার জামাই এসে গেছে, সাথে বাবার বানর সেনাও আছে। চট করে কিছু নারকল মুড়ি দিয়ে দে দেখি, খাই। খেতে খেতে জামাই বাবা জীবনের কাছ থেকে গল্পটা শুনি। কিসের গল্প গো? জামাই বাবাজি বললে তো বুঝতেই পারবে। বল বাবা জীবন, বল। বাবা, মন্ত্রীমশাই নবমীর দিনে কি একটা গোলমাল বাঁধানোর চেষ্টা করছে, আমি নিজের কানে শুনেছি। সেটা আমি আন্দাজ করেছিলাম বাবা জীবন। হঠাৎ করে মাঝপথে গায়েব হয়ে যাওয়া, সেটা তো ভালো কথা নয়। কি করতে চাইছেন শুনি? নবমীর দিনকে ওই বটার ঘটাকে দিয়ে মহাবতী রান্না করানোর একটা পরিকল্পনা করেছে, আর ওরা দুজন রান্নার মধ্যে পাতায় একটা চূর্ণ মিশিয়ে দেবে। তাতে করে নবাব বাহাদুর আর অতিথিদের খুব পাবে আর কি, তাদের হাতে জল শুকোবে না। সর্বনাশ! তাহলে গোপাল দাদু, আমরা এবার কি করব? সবটা শুনে ফেললাম, এবার পরিকল্পনাটা আমাকে করতে দে। তোরা আনন্দ কর, আমি ঠিক সময়ে তোদের সব কথা বলবো।
মন্ত্রী মশাই একা গোপালে রক্ষে নেই, এবার আমার জামাই আমার সাথী। এবার পুজোয় জমবে মজা, মন্ত্রী মশাই হবেন ভাজা ভাজা। তেলে ভাজা মন্ত্রী মশাইকে এবার গরম তেলে ভাজবো। নবাব বাহাদুরের কাছে মহারাজকে ছোট করা, হ্যাঁ দেখাচ্ছি। গিন্নি মিনু, মায়ের নবমীর ভোজ রান্না আমি তোদের হাতেই দেব। মহারাজকে আজকেই বলবো গ্রামের মেয়েরা চাইছে যে ওই নবমীর ভোজের রান্না নিজেরা করে নবাব বাহাদুর আর মহারাজকে খাওয়াবে। কেমন এবার জমলো না মজাটা? জমে দই গোপাল দাদু। মন্ত্রী মশাইয়ের পন্নি কাটলো না। মন্ত্রী, তুমি মাঝপথে কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলে? আমার কি একটা কাজ মহারাজ? আমার কত কাজ। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাইয়ের অনেক অকাজ। গোপাল কি বললে? ঠিক করে বলো। দুঃখিত মন্ত্রী মশাই, ওই জিপটা একটু নড়বড় হয়ে গিয়েছিল আর কি। ওটা অকাজ হবে না, কাজ হবে, কাজ। মন্ত্রী মশাই আমাদের তো কর্মবীর। গোপাল, কথাটা কি তুমি রসিকতার ছলে বলছো? বালাই সাত মন্ত্রী মশাই, আপনার সঙ্গে রসিকতা? আমার ঘাড়ে তো একটাই মাথা। বাহ বাহ বাহ, গোপাল ছন্দ মিলিয়ে দিল। মন্ত্রী মশাইয়ের সঙ্গে নয় রসিকতা, বাড়াবাড়ি করলে কাটা যাবে মাথা। সৌভাগ্যই বেশ বলেছ মন্ত্রী। ছোটখাটো রসিকতায় রাগ করো কেন বলো তো? আমিও সেটাই বলতে চাই মহারাজ। মন্ত্রী মশাই এই ছোটখাটো বিষয়ে কেন নাক গলাবেন? আচ্ছা মহারাজ, সবকিছুতে এরকম নাক গলিয়ে দিলে ভালো লাগে? নাকটা যে কাটা যায় সেটাই উনি বোঝেন না। মন্ত্রী, দেখলে তো গোপাল কি বলল? তাই বলছি ছোটখাটো বিষয়ে নাক গলিও না। হ্যাঁ, এবার বলো তো কি রাজকার্য করতে তুমি গিয়েছিলে? নবমীর ভোজে ঠাকুরের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। নবাব বাহাদুর খাবেন বলে কথা, অমর্যাদা তো হতে দিতে পারি না। এই বিষয়ে আমার একটা প্রস্তাব আছে মহারাজ। বলো 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 শুনি। গ্রামের সব মহিলাকুল আপনার কাছে আর্জি জানিয়েছে মহারাজ। নবমীর মহাভোজ তারা নিজেরা রেঁধে নবাব বাহাদুর আর আপনাকে খাওয়াতে চায়। পুজোয় তাদের এটাই আর্জি মহারাজ। অনুবদ্ধ, অভাবনীয়, অকল্পনীয় ভাবনা। আরে রাজি রাজি। রাজি বললে কি করে হবে মহারাজ? আমি তো বলে দিয়েছি আমার কথার কি কোনো দাম নেই? এখন না করলে আমি কতটা ছোট হব বুঝতে পারছেন? না না মন্ত্রী, তুমি ওদের না করে দাও। গোপাল যা পরিকল্পনা করেছে, মানে এটা যদি সফল হয় তাহলে তো হই হই রই রই ব্যাপার। তোমার ওই ঠাকুরকে না হয় পরে কোনো কাজ দিয়ে পুষিয়ে দেব। এক কাজ করুন না মহারাজ, মন্ত্রী মশাইকে বলুন ঠাকুরকে আপনার সামনে আনতে। আপনি তাদের পুজোতে খুশি হয়ে কিছু যদি দিয়ে দেন তাহলেই তো মিটে গেল। এরপর বিজয়া দশমীর পরে আবার একটা মহাভোজ যদি হয়, তখন না হয় সেই বরাতটা মন্ত্রী মশাইয়ের লোকেদের দিয়ে দেবেন। কি মন্ত্রী মশাই, এটা ভালো হলো না? উফ, এই গোপালটা না আমাকে পাগল করে দেবে। কিভাবে আমার পরিকল্পনাটা ভেঙে দিল। হ্যাঁ ঠিক আছে, আমিও মন্ত্রী, আমার মাথায়ও অনেক বুদ্ধি গজ গজ করছে। নবমীতে মহারাজ আর গোপালের নাক আমি কাটবই। নবাব বাহাদুরের কাছে ওদেরকে আমি ছোট করবই। কি ভাবছেন মন্ত্রী মশাই? আপনার ঠাকুর মশাইকে ডাকুন, মহারাজ ওদের সঙ্গে কথা বলে নেবেন, তাহলে তো আপনার আর মাথা কাটা যাবে না। ঠিক আছে মহারাজ, আমি বলে দেব। আর কি করা যায়, দেশের জন্য নিজেকে একটু ছোটই না হয় করলাম। আহা, কি দেশভক্ত মন্ত্রী আমার, আমি তো আপ্লুত। সবই মায়ের ইচ্ছা, মা ছাড়া গতি নাই। নবমীর মহাভোজ কবজি ডুবিয়ে খাবো তাই। মহারাজ, রানীমা, আপনারা একটু এগিয়ে আসুন। মহাষ্টমীর পুজোর অঞ্জলি শুরু করছি। চলো চলো রানী, মায়ের পুজোর অঞ্জলিটা দিয়ে আসি। এই মিনু, আরে জামাইকে নিয়ে এগিয়ে আয়, পুষ্পাঞ্জলিটা দিতে হবে তো। এই তো এইখানে এসে গেছি। মন্ত্রী মশাই এগিয়ে আসুন। মন্ত্রী মশাই এমন প্যাঁচে পড়েছে যে প্যাঁচ থেকে আর বেরোতে পারছে না। মন্ত্রী মশাই ভাবতেই পারেননি যে আমরা পিছু নেব। বলো কি গোপাল, মন্ত্রী এরকম একটা ষড়যন্ত্র করেছে? আমি রাজসভায় সবার সামনে এই কথাটা বলিনি মহারাজ। আজ মহাষ্টমী, কাল মহানবমী, আমাদের ভোজ। কালকের বিষয়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আপনি পেয়াদা পাঠিয়ে বটার ঘটাকে ধরে নিয়ে আসুন, কারণ মন্ত্রী মশাই শেষ কামড়টা কিন্তু দিতে পারে। মহারাজ, আমি ভিন রাজ্যের মানুষ, পুজোর সময় আপনার রাজ্যে এসে একটু আনন্দ করি। সেই আনন্দ কেউ যদি নষ্ট করার চেষ্টা করে তাহলে আমি তো শান্ত হয়ে বসবো না মহারাজ।
যে জামাই বাবা জীবন, তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। পুজোটা মিটে গেলে তোমাকে নিয়ে একটা জব্বর ভোজ হবে এই রাজবাড়িতে। মহারাজের জয় হোক। পুজোর পর কিছুদিন থাকবে তো বাবা? হ্যাঁ মহারাজ, ইচ্ছা আছে মাস 6 থাকবো। কি বাবা, আপনি রাখবেন তো? বাবা কি ধরিবার জামাই আমার, মহারাজের সামনে আমাকে জিজ্ঞেস করছে। নিশ্চয়ই থাকবে বাবা জীবন, এই কথাটা মহারাজের সামনে বলার কি দরকার ছিল? মাঝে মাঝে আপনি আমার উপর একটু রেগে যান না, তাই। আর রাখবো না বাবা জীবন, চল চলো এবার বাড়ি চল। গোপাল, পুজোর এই 6 মাস তোমার ঘরে আমি চাল ডাল আটা বাড়তি পাঠিয়ে দেব। আমার জামাই বাবা জীবন যেন সুখে থাকে। নবাব বাহাদুরের কাছে আমার মান সম্মান বাঁচিয়েছে তো তোমারই জামাই, তাই আমারও কিছু কর্তব্য তো আছে। তুমি নিশ্চিন্তে যাও। ধন্যবাদ মহারাজ। যাবার আগে একটা কথা বলে যাই, পেয়াদা পাঠিয়ে বটার ঘটাকে কারাবন্দি করুন। কৃষ্ণচন্দ্র, তোমার এই পুজো এসে আমার কি যে ভালো লাগছে কি বলবো। শাহী ইলিশ মাছের পদ কতদিন খাইনি। আজ সব রান্না বান্না করেছে আমার রাজ্যের সমস্ত মা বোনেরা। আমাদের রানীমা এই রান্নায় হাত লাগিয়েছেন নবাব বাহাদুর। বাবা বাবা বাবা, কি চমৎকার! আমার তরফ থেকে এই রাজ্যের সকল প্রজাদের নতুন জামা কাপড় তুমি তুলে দেওয়া উচিত, আর এই কাজটা মন্ত্রীমশাইকে নিয়ে তুমিই করো। ওটা ভোজনের পরেই হবে নবাব বাহাদুর। প্রথমে ইলিশ মাছের ডিম ভাজা আর সরু চালের ভাত, সঙ্গে সোনা মুগের ডাল। মন্ত্রী, তার আগে জামাই বাবা জীবনের ভেলকি দেখা যাক। জামাই বাবা জীবনের ভেলকি? এটা কি মহারাজ? জামাই বাবা জীবন, ভেলকি শুরু করো। মানে তোমার ভেলকি দেখেই তো আমরা খাবো। মোটা ঘটা এখানে? তাহলে কি ওদের দেখা পায়নি? তার মানে জামাই পুরো ব্যাপারটা জানে। এবার কি হবে? কি মন্ত্রী মশাই, ভেলকিটা কেমন দেখছেন? আপনি যদি ডালে ডালে যান, এই আমি আর আমার জামাই না যাই পাতায় পাতায়। একটু ভুল হলো বাবা, আমরা যাই শিরায় শিরায়, পাতার শিরা উপশিরা বে 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 যায়। মন্ত্রী আবার কি ঘটালো কৃষ্ণচন্দ্র? নবাব বাহাদুর, আপনার খাবারে কিছু পাতার চূর্ণ মিশিয়ে আপনার পেট আলগা করে দেবার একটা চিন্তা করেছিল আমাদের মন্ত্রী মশাই, যাতে করে আমাদের মহারাজ আপনার কাছে ছোট হন। কিন্তু মা দুর্গার কি ইচ্ছে ছিল কে জানে, আমার জামাই বিষয়টা আন্দাজ করে মন্ত্রী মশাইয়ের পিছু নেন, আর তাতেই জানতে পারে এই ষড়যন্ত্রের কথা। তুমি সব স্বীকার করবে না করবে না? করলে ভালো, আর না করলে তো আরো ভালো। কৃষ্ণচন্দ্র, গোপাল তোমার একটা অমূল্য রত্ন, সেটা তো আমি জানি। আর তার সাথে গোপালের জামাই যে কোহিনূরের হিরে, সেটা প্রথম জানলাম। ও জামাই, তোমার শ্বশুর মশাইকে নিয়ে আমার মুর্শিদাবাদে একটা নিমন্ত্রণ রইল। আর মন্ত্রী মশাই শাস্তির ব্যবস্থাটা একটু শুনি। মন্ত্রী যদি তার ভুল স্বীকার করে তাহলে 1 বছরের কারাদণ্ড, আর যদি ভুল না স্বীকার করে তাহলেও 1 বছরের কারাদণ্ড, সঙ্গে 1000 সোনার মোহর জরিমানা। পছন্দ তোমার মন্ত্রী? দাদা, এখন মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করো। রান্না সম্পূর্ণ মহারাজ, আমি পরিবেশন শুরু করি। আরে পুটি, ন্যাপলা, গুলতে, তোরা সবাইকে জল দে 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 দে। সব ভালো দার, শেষ ভালো দার। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী জয়। আহা, আমার কত আদরের ঘোড়া মঙ্গলা খুব দুর্বল হয়ে গেছে। কেন মহারাজ? সেটাই তো বুঝতে পারছি না। অর্থ কামানোর একটা সুযোগ এসেছে, হাত থেকে যেতে দিই কি করে? হ্যাঁ, আমার এই ঘোড়া সম্পর্কে বিস্তর জ্ঞান আছে। তাই নাকি? বাবা বাবা বাবা, এতদিন তো মন্ত্রী মশাইয়ের এই গুণটার কথা জানতে পারিনি। ঘোড়া বিশেষজ্ঞ মন্ত্রী ভূভারতে সত্যি বিরল। এই বিরল প্রতিভার জন্যই মাঝে মাঝে খুব ভয় হয় মহারাজ। কেন 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 ভয় হয় কেন? স্বঘোষিত বিরল প্রতিভা তো, তাই এত চিন্তা। মহারাজ কাউকে দেখেছেন নিজের ঢাক নিজে পেটাতে? যাদের দেখেছেন তাদের ঢাক পরে সশব্দে পেটেছে মহারাজ। তুমি বড় কুচুটে গোপাল, তোমার মন বড় ছোট। মহারাজ দেখছেন গোপাল কেমন করছে? তাই তো গোপাল, না না না, আর তুমি ঘোড়ার কি বোঝো? মন্ত্রী বলছে ঘোড়া সম্পর্কে ওর নাকি বিস্তর জ্ঞান আছে। আমার মঙ্গলা, আমার সন্তান, সে কেন এত দুর্বল হয়ে যাচ্ছে সেটা যে তোমাকে দেখতে হবে। দেখে জানাও গোপাল, তুমি মন্ত্রীর পেছনে এখন লেগো না। না, আর তো লাগবো না, আর কোনো কথাই বলবো না। তবে তবে আরে কি তবে? কাজ ভালো হলে মন্ত্রী মশাইকে মাথায় তুলে নাচবো, আর যদি কাজ খারাপ হয় তাহলে কিন্তু মন্ত্রী মশাইকে আমি দুয়ো দেব।
কারণ মঙ্গলা আমার খুব প্রিয় মহারাজ। এটা কিন্তু গোপাল ঠিক বলেছে, মঙ্গলা কিন্তু সবার খুব প্রিয়, গোপালেরও খুব প্রিয়। গোপাল এমন করে বলছে যেন আর কেউ ভালোবাসে না। মহারাজ আমারও খুব প্রিয়। বুঝলে গোপাল, মন্ত্রীও মঙ্গলাকে ভালোবাসে, সুতরাং কোনো ভয় নেই। ভয় না থাকলেই ভালো। যা বলেছি দুও দেব। মন্ত্রী, বাজি ধরো দেখি গোপালের সাথে। বাজি? কিসের বাজি? বাজি কাজ ভালো করে গোপালের থোঁতা মুখ একেবারে থোঁতা করে দাও। মন্ত্রীমশাই সত্যিই যদি আমার থোঁতা মুখ ভোতা করতে পারেন, তাহলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না মহারাজ। জমে গেছে, কি বলো পণ্ডিত? তা যা বলেছেন, জমে একেবারে বরফ। মহারাজ একবার আমার আস্তাবলটা দেখতে যেতে হবে। বাহ 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 বাহ, এই না হলে আমার মন্ত্রী। দেখলে গোপাল, কাজের লোক হলো আমাদের মন্ত্রী, তোমার থোঁতা মুখ ভোঁতা হলো বলে। ঘোড়াদের চরিত্র বুঝতে হবে, এটা কি চারটিখানি কথা? বটেই তো, চরিত্র না বুঝলে মন বুঝবে কি করে, আর মন না বুঝলে ঘোড়া সুস্থই বা হবে কি করে? আচ্ছা মন্ত্রীমশাই, আপনি গিন্নিমার মন বুঝতে পেরেছেন কখনো? তোমার বাজে কথা শোনার সময় নেই, তাই আমি এখন আস্তাবলের দিকে চললাম। চল চলো সবাই মঙ্গলাকে দেখতে চলো। দেখেছো কিরকম রাজকীয় ডাক? ঠিক যেন মেঘের গর্জন। বাবা, মন্ত্রীমশাই আপনি ঘোড়ার ডাককে মেঘের গর্জন বলছেন? ঘোড়া তো ডাকে চিচি করে। তুমি থামো তো, সব সময় মন্ত্রীকে নিয়ে আছো। আমার কাছে ভুল বললে তো বিপদ আছে মহারাজ। আচ্ছা আপনিই বলুন মহারাজ, ঘোড়ার চিচি ডাককে মেঘের গর্জন বলে মনে হয়? থামো তুমি, এগুলিকে বলে কথার কথা। মহারাজ গোপালকে একটু চুপ করতে বলুন, আমার চরিত্র বুঝতে খুব অসুবিধা হচ্ছে। মহারাজ কথা দিলাম, আর কিচ্ছু বলতে দেখবেন না। ব্যাস মন্ত্রী, তুমি মন দিয়ে মঙ্গলার চরিত্র বিশ্লেষণ করো। এই সুযোগে কিছু অর্থ হাতিয়ে নিতে হবে মহারাজ, একটা আধুনিক আস্তাবল গড়তে হবে। মঙ্গলাকে সেই সুদূর মরুভূমির দেশ থেকে কোনো এক মঙ্গলবার এনেছিলাম, সেই থেকে নাম হয়ে গেল মঙ্গলা। আমার বড় প্রিয়। মন্ত্রী দেখো দেখো, যেন মঙ্গলার কোনো ক্ষতি না হয়। বললাম না মহারাজ, আমি একদম আধুনিক পদ্ধতিতে আস্তাবল বানাবো, দেখবেন কি আনন্দে থাকবে। শুধু একটা অনুরোধ, আমার কাজে যেন আমি এখনই বলে দিচ্ছি, মন্ত্রীর কাজে কেউ যেন বিঘ্ন না ঘটায়। মন্ত্রীমশাই আমাকে ভয় পাচ্ছেন? তার মানে কিছু তো গোলমাল আছে। আমি এখন কিচ্ছু কথা বলবো না। গোপাল, শুনেছ তো আমি কি বললাম? শুনেছি মহারাজ, আমি আজ থেকে মুখে কুলু পাটলাম। মন্ত্রীমশাই নিজের মতোই কাজ করুক। দেখো, আমি একটা নকশা করেছি, এই নকশা অনুযায়ী কাজ করবে। এটা কি বুঝতে পারছো না? কিরকম মিস্ত্রি তোমরা, হ্যাঁ? এটা এই নতুন আস্তাবলের নকশা। এটা নকশা? আমি তো কিছুই মাথা মুন্ডু বুঝতে পারছি না। বুঝতে পারছো না মানে? এটা কোনো নকশাই নয়। কি বললে? এটা কোনো নকশাই নয়? এইভাবে আস্তাবল করলে ভালো হবে না। তোমাকে এই নকশা অনুযায়ী করতে হবে। আমি 7 দিন পর এসে যেন দেখি আমার আস্তাবল তৈরি হয়ে গেছে। কিরে, এইভাবে কি কাজ করা যায়? শোনো, কর্তার ইচ্ছাই কর্ম। মন্ত্রী যেমন চাইবেন তেমনই আমাদের করতে হবে। আমাদের সুনাম বন্ধক রাখবো? গোপাল দাদাকে জানাতে হবে। তাতে কিছু লাভ হবে? জানিয়ে রাখাই ভালো। কি গো মিস্ত্রি ভাই, এখানে কার জন্য দাঁড়িয়ে আছো? আপনার জন্যই গোপাল দাদা। কেন, কি হয়েছে? আপনাকে কিছু জানাতে চাই। মন্ত্রী মশাই তো আমাদের ঠিকভাবে কাজ করতে দিচ্ছেন না। সে কি গো, কি হয়েছে একটু খুলে বলো দেখি। মন্ত্রী মশাই একটা নকশা এনে আমাদের ওই নকশা অনুযায়ী আস্তাবল বানাতে বলেছে। ও তো কোনো নকশাই নয়, আস্তাবলটা ভালো হবে না। আপনি কিছু একটা করুন গোপাল দাদা, আমাদের সুনাম নষ্ট হবে। শোনো, মহারাজ মন্ত্রী মশাইকে আস্তাবল বানানোর জন্য বলেছেন, তোমরা মন্ত্রী মশাইয়ের কথা মতোই বানাও। তারপর কিছু হলে আমি আছি, তোমাদের কোনো বিপদ নেই, তোমরা নিশ্চিন্তে ঘরে যাও।
মহারাজ আস্তাবলের কাজ সম্পূর্ণ। বলো কি মন্ত্রী, খুব অল্প দিনের মধ্যেই কাজটা শেষ করে দিলে? কি যে কাজ হয়েছে সে তো আমি জানি, মহারাজের চোখ খুলবে কবে কে জানে। মহারাজ আমাদের মন্ত্রী মশাই কিন্তু প্রমাণ করে দিল। গোপাল, তোমার ধোঁতা মুখ কিন্তু ভোঁতা করে ছাড়লো আমার মন্ত্রী। থাক না সব কথা, নিন্দুক তো নিন্দে করবেই। সাধু সাধু, আমি তোমার কাজে খুব খুশি হয়েছি মন্ত্রী। আমি খাজাঞ্চিকে বলে দিচ্ছি যে তোমাকে 500 মোহর যেন দেয়। গোপালের মুখটা দেখো, ঠিক যেন খালি পেটে নিম পাতা খেয়েছে। মহারাজ, এটা তো আমার কর্তব্য, আমি উপহারের যোগ্য নই। কি বিনয়! দেখো দেখো গোপাল, দেখে শেখো। ঠিক আছে, তোমাকে উপহার দিয়ে ছোট করব না, তুমি তো আমার হৃদয়ে আছো। এই রে, মন্ত্রী মশাই আবেগে ভেসে মস্ত ভুল করে ফেললো। যা বাবা, এটা হবে জানলে আমি ওই কথাটা বলতাম না। মহারাজ, আপনার হৃদয়ে আমার মতো তুচ্ছ মানুষকে স্থান দেবার জন্য আমি খুবই আনন্দিত। একটু তোল্লা দিলাম, যদি উপহারটা আবার নিতে বলে। সেগুড়ে বালি, মহারাজ আর উপহারের কথা বলবেন না, হাত থেকে বেরিয়ে গেছে। গোপাল, দেখো দেখো, কি উদার মন আমার মন্ত্রী। শুধু হৃদয়ে জায়গা দিলেই হবে, আর কিছুই সে চায় না। এই রকম একজন মানুষের সাথে তুমি কিনা খারাপ ব্যবহার করো না, তোমাকে আমার কিছু বলার নেই। শোনো, কাল থেকে তুমি মুখ বুজে থাকবে, এই মনে থাকবে তো? থাকবে মহারাজ। মহারাজ, আপনি এখনো আমাকে চিনলেন না, সময়ে সব বুঝতে পারবেন। কি গো গোপাল দাদা, কার সাথে কথা বলছো? নিজের ভাগ্যের সাথে গো ভোলা। একটা কথা আছে না, গরিবের কথা বাসি হলে মিষ্টি লাগে। ওটাই মনে মনে জপ করতে করতে যাচ্ছি। বুঝলাম না। আর কি বলবো, মহারাজের মঙ্গলার জন্য নতুন আস্তাবল হচ্ছে। মন্ত্রী মশাইকে দায়িত্ব দিয়েছেন মহারাজ তদারকি করবার জন্য। আর বলতে হবে না, সব বুঝেছি। তুমি আর কি করবে গোপাল দাদা, সময়ের জন্য অপেক্ষা করো। মন্ত্রী, আমার মঙ্গলা খুশি তো? খুব খুশি। ঘোড়ার মনস্তত্ব বোঝা কি চারটিখানি কথা? তাই তো তুমি দেখিয়ে দিলে বটে। নিন্দুকের না নাক একেবারে কাটা গেছে। মহারাজ মহারাজ মহারাজ, খুব বিপদ। কেন কেন কেন, কি হলো আবার? মঙ্গলা। কি হয়েছে মঙ্গলার? মঙ্গলা পাগল হয়ে গেছে। মানে কিছুই তো বুঝতে পারছি না মহারাজ। বেশ ছিল, হঠাৎ দেখি ঘরময় দৌড়দৌড়ি শুরু করেছে। কি গো সহিস? ও মন্ত্রী, তুমি তো আবার ঘোড়ার মনস্তত্ব বোঝো। আরে চলো। এই মরেছে। এইবার হবে আসল মজা। দেখি কেমন করে আমাদের মন্ত্রী মশাই ঘোড়ার চরিত্র বোঝে। চলো মন বৃন্দাবন। সে কি, মঙ্গলা পাগল? কি হলো বলো তো গোপাল? আপনি ভাবছেন কেন? মন্ত্রী মশাই তো আছেন, ঘোড়ার চরিত্র উনি বোঝেন। উনি ঠিক একটা উপায় বার করবেন, একদম ভাববেন না মহারাজ। দেখেছো কিভাবে খোঁচা মারছে? ভগবান, এই যাত্রা সামলে দাও। কি মন্ত্রী, কি বিড়বিড় করছো? আরে চলো। আহা সহিস, মঙ্গলা কেন এমন করছে? বেশ ছিল খানিক আগে পর্যন্ত, কিন্তু হঠাৎ যে কি হলো, চিৎকার করতে শুরু করে দিল। এ তো ভালো কথা নয়। আহা, মঙ্গলার খুব কষ্ট হচ্ছে। না না না, আমি যে আর কষ্ট দেখতে পাচ্ছি না। মহারাজ, একটা কথা বলবো। তুমি আবার কি বলবে? মহারাজ, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, কি বলতে কি বলবো, কিন্তু এই কথাটা আমি বলবোই। বলো বলো, তা বারণ করেছে কে? মঙ্গলাকে নিয়ে আপনি বৃথাই চিন্তা করছেন মহারাজ। কেন কেন বৃথা চিন্তা কেন? মন্ত্রী মশাই থাকতে আপনি চিন্তা করছেন। মন্ত্রী মশাই ঘোড়ার মনস্তত্ব বোঝেন। মরেছে। মহারাজ কি
এখন আমাকে ওই পাগলা ঘোড়ার কাছে পাঠাবেন? এই না হলে গোপাল ঠিক সময়ে ঠিক কথা মনে করিয়ে দিয়েছে। ও মন্ত্রী, তুমি তো ঘোড়ার মন বোঝো। দেখো দেখো দেখি আমার মঙ্গলার কি হলো। টেকোটা খুব বজ্জাত, আমাকে ফাঁসিয়ে দিল। ভুজুং ভাজুং দিয়ে ব্যাপারটাকে হাতে নিতে হবে। মহারাজ, আমার মনে হচ্ছে খিদে পেয়েছে। ঘোড়ার যখন খিদে পায় তখন ওইভাবে ডাকে। আমি তো কিছুক্ষণ আগে ডাব্বা ভর্তি করে খাবার দিয়েছি, ডাব্বা তো খালি। মাথা নাড়ছ কেন মন্ত্রী? সরিষের কথাটা যে ভুল তার মাথা নেড়ে বলে দিচ্ছে। সরিষ, খাবার দাও। খিদে পাইনি, অন্য কিছু ব্যাপার। সহিস, আমাদের মন্ত্রী ঘোড়ার মন বোঝেন। উনি যখন বলছেন খিদে পেয়েছে, তখন খিদেই পেয়েছে। যাও যাও সহিস, খাবার নিয়ে এসো। আমার চোখের সামনে আমার মন্ত্রী মঙ্গলাকে খাওয়াবে। এই যে পাগলা ঘোড়ার কাছে আমি যাব, অসম্ভব। অন্য কিছু উপায় বার করতে হবে। সইস, ছোলা আর আখের গুড় নিয়ে ভালো করে মেখে খেতে দাও। এই অবস্থায় ছোলা আর আখের গুড় হলো ঠিক পথ্য। যাও সহিস, মন্ত্রী যেভাবে বলল ঠিক সেভাবে ছোলা আর গুড় মেখে নিয়ে এসো। কি হলো? আবার ঘাড় নড়ছে কেন? ও মন্ত্রী, কি হলো গো? এই যে খাবার কথা শুনলো, তাই আনন্দে চিৎকার করছে। বাবা, তুমি কত জানো ঘোড়ার সম্বন্ধে? অসাধারণ জ্ঞান, পাণ্ডিত্য অতুলনীয়। তাহলে মন্ত্রী মশাই কি ঘোড়ার চিকিৎসক? তুমি কি ব্যঙ্গ করলে গোপাল? এমা, না 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 না, আমি ঘোড়ার উপর এইরকম জ্ঞানী একজন মানুষের সাথে ফাজলামি করতে পারি? দাও 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 দেখি, আমি নিজের চোখেই দেখে যাই আমার মঙ্গলা শান্ত হয়েছে। ওরে বাবা রে, কি হলো? ওরে বাবা রে, বললাম না মঙ্গলার খিদে পাইনি। ও বাবা রে। না মন্ত্রী না, তোমাকে দিয়ে হবে না। বৈজ্ঞানিক কিছু ওষুধ আছে? মানে আমার মঙ্গলাকে শান্ত করতে হবে। ব্যস্ত ছিল পুরনো আস্থা বলে, এই নতুন আস্থা বলে এসেই যত সব পাগলামি শুরু হলো। আমি কাল একটা ওষুধ নিয়ে আসবো, দেখি কি হয়। এবার সময় এসেছে, মিস্ত্রি দুজনের সাথে দেখা করতে হবে। মন্ত্রী, তুমি প্রমাণ করলে যে তুমি ঘোড়ার কিছুই জানো না। মহারাজ, আমি কি একটু দেখতে পারি? কি ব্যাপারে? আমাকে একটা দিন সময় দেবেন, আমি চেষ্টা করব ঘোড়ার মনস্তত্ত্ব বুঝতে। শোনো, কাল সকালে রাজসভা আরম্ভ হবার পর ঠিক সূর্য যখন মাথার উপর, তখনই তোমরা দুজন নতুন আস্তাবলের কাছে চলে আসবে। কেন গোপাল দাদা? আমাদের কোনো দোষ হয়েছে? আরে না না, তোমাদের কিছু হয়নি। মনে হচ্ছে তোমাদের আবার নতুন করে আস্তাবলটা করতে হবে। গোপাল দাদা, আমরা দুজনেই বলেছিলাম এইভাবে আস্তাবল বানালে হবে না। আমাদের একটা ফালতু সস্তা নকশা দেখিয়ে জোর করে কাজ করানো হয়েছে। আমি অনেকবার বলেছি, কিন্তু মন্ত্রী মশাই কোনো কথাই শোনেননি। আস্তাবলের কাজ কিছুই নিয়ম মেনে হয়নি। কাল এই সব কথাগুলো মহারাজকে বলবে। তোমাদের কোনো বিপদ হবে না তো গোপাল দাদা? তোমাদের কোনো বিপদ হবে না। শোনো, একটা কথা মনে রাখবে, সৎ পথে থাকলে কোনো ভয় নেই। তাহলে ওই কথাই রইল, কাল দুপুরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি চললাম। আহারে, এবারে খেলা দেখো রে। আহারে বাবা, কি হলো গো? আজকে গলা দিয়ে গান বেরোচ্ছে গো। দুটো দিন তো মুখখানা হাঁড়ির মতো হয়েছিল। আহা, অমাবস্যার পর তো পূর্ণিমাই আসে। পূর্ণিমা মানে চাঁদ হাসে। বাবা রে বাবা, তুমি কাব্যি করছো? এবার কি সভা কবি হবে নাকি? না না না, আমি যেমন গোপাল ভাঁড় সেরকম ভাঁড়ই থাকবো গিন্নি। তাহলে তো ফুর্তি কিসের? বুঝলে গিন্নি, এই কটা দিন কি অপমানের মধ্যে দিয়ে না গেছে। মহারাজ মন্ত্রী মিলে অপমানের চরম সীমায় নিয়ে গেছে। আমি অনেকবার অনেক রকমের অপমান সহ্য করেছি গিন্নি। এবারেরটা একদম নিতে পারছিলাম না। উমা, এই তোমার চোখে জল? এই কি গো? ভাঁড়েরও তো মন আছে গিন্নি, ভাঁড়েরও তো কান্না পায়। তবে এই শেষ,
এই শেষ গিন্নি, এবার এই কৃষ্ণনগর ছেড়ে কোথাও চলে যাব। দেখো এই মহারাজ নিজের ভুল বুঝতে পারবেন, তুমি কিছু মনে করো না, শান্ত হও, শান্ত হও গো। আসলে এতদিন ধরে যন্ত্রণা চেপেছিলাম তো, আজ যন্ত্রণাটা বেরিয়ে এলো গিন্নি। এই চলো, আমি খাবার বাড়ছি, চলো তো। হ্যাঁ চলো। এখন তো দেখি একেবারে শান্ত। কি হলো বলো তো গোপাল? মহারাজ, আমার মনে হয় কাল খাবারের গোলমাল হয়েছিল। বললেই হলো, আমি এতদিন ধরে এতগুলো ঘোড়াকে দেখে আসছি, আমি খাবারের গোলমাল করব? আহা, চটে যাচ্ছ কেন? ভুল তো হতেই পারে। আমি আমার কাজে কখনো ভুল করি না, প্রত্যেক ঘোড়া আমার কাছে সন্তানের মতো। সহিসের কোনো দোষ নেই মহারাজ, আমি ভোর থেকে দেখছি সহিস কি মমতায় শুধু মঙ্গলা নয়, সব ঘোড়াকে যত্ন করছে। কোনো কারণে মোংলার পেট কামড়েছিল, পেটে কৃমি হয়েছে। সহিস, সকালে মোংলার মল পরীক্ষা করেছিলে? কে রে তখন থেকে পণ্ডিতি করে চলেছে? এই এবার থামো তো, তুমি কি মল বিশেষজ্ঞ নাকি? না মানে? তুমি এবার থামো। আরে চল চল সুবল, চল, দেরি হয়ে যাচ্ছে। ওখানে আবার কি চলছে কে জানে। গোপাল দাদা তো বললো ভয় নেই, নতুন করে আবার আস্তাবলটা করতে হবে। আচ্ছা, দ্বিতীয়বার আস্তাবল করার কি মানে? রাজা মহারাজের মর্জি মেজাজই আলাদা। একটা কথা বলবো গোপাল দাদা? বলো, কি বলবে? আমার মনে হয় আস্তাবলের জানলাটা ঠিক জায়গায় লাগানো নেই। কেন এই কথা তোমার মনে হলো কেন? আস্তাবলের জানলা তো ওপরে থাকে, কেন ওপরে থাকে আমি জানি না। আমি জানি, একটা প্রবাদ আছে, ঘোড়া নিজের ছায়াকে ভয় পায়। সহিস ভাই, মহারাজকে খবর দাও, বলো মঙ্গলা আবার লাফালাফি করছে। মঙ্গলা, বুঝেছি রে তোর যন্ত্রণা, আমি ধরে ফেলেছি। তোর মঙ্গল করতে গিয়ে কত বড় অমঙ্গল করলো। কি হলো গোপাল? কি আর হবে, ফাঁকি মারছিল। আপনি তদারক করতে বলেছেন, গোপাল ঢুলছিল। আপনি নিজেকে দিয়ে সবার বিচার করেন তাই না মহারাজ? এই আস্তাবলটা সঠিক নিয়ম মেনে হয়নি। তুমি সব জানো তাই না? আমি এ ব্যাপারে জানি, আমার জ্ঞান আছে। নিয়ম মেনে আস্তাবল হয়েছে। ওর চিৎকার বন্ধ কর। এক্ষুনি বন্ধ হয়ে যাবে। তুমি কি জাদু জানো নাকি? হ্যাঁ মহারাজ, মহারাজ, দুজন মিস্ত্রি আপনার সঙ্গে দেখা করতে চাইছে। মিস্ত্রি? মিস্ত্রি দিয়ে কি হবে? মরেছে। মিস্ত্রি কেন? না না, মিস্ত্রি কি হবে? এখন কোনো কাজ নেই, চলে যেতে বলো। মহারাজ, মিস্ত্রিকে আমি ডেকেছি, এই আস্তাবল ঠিক করে তৈরি হয়নি, ওটা আবার করতে হবে। তুমি বললেই হলো। আপনি ঝগড়া করছেন কেন বলুন তো? আপনি তো ঘোড়া বিশেষজ্ঞ, এই সহজ কথাটা জানেন না যে ঘোড়া নিজের ছায়াকে ভয় পায়? ওই দেখুন 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 দেখুন, মঙ্গলা শান্ত হয়ে গেল। প্রহরী, মিস্ত্রিকে ডেকে নিয়ে এসো। সত্যি গোপাল, মঙ্গলা তো শান্ত হয়ে গেল, কিন্তু কি করে হলো? দেখুন, সূর্যের আলো আর জানলা দিয়ে ঢুকছে না, সহিস গিয়ে জানলা ঢেকে দিল, আর ছায়াও পড়ছে না। বলো বলো মিস্ত্রি, আস্তাবল ঠিক করে বানালে না কেন? মন্ত্রী মশাই নিজের মতন করেই বানিয়েছেন। আমরা অনেকবার বারণ করেছিলাম। উনি আমাদের কথা শোনেননি। কি মন্ত্রী, কি শুনি? তুমি তো দেখছি ছল কপট একেবারে উস্তাদ হয়ে গেছো। না মানে একটু ভুল হয়ে গেছে মহারাজ। তোমার জন্য আমি গোপালকে এই কদিন ধরে অনেক অপমান করেছি, তোমাকে কিন্তু কঠিন শাস্তি দিতে হবে। তা কি শাস্তি দেওয়া যায় বিজ্ঞানী? কি শাস্তি দেব বলো তো? আমার কাছে একটা চূর্ণ আছে, সেটা নাকে দিলে কম করে 500 বার হাঁচবে। হ্যাঁ, অতবার হাঁচলে আমি মরে যাব মহারাজ। বিজ্ঞানী, মন্ত্রী নাকে চূর্ণ দাও। এই নিন মন্ত্রী মশাই, হাঁচার কি সুখ দেখুন। মহারাজ, আমি মরে যাব। মহারাজ, এবার আমায় বিদায় দিন। আমি অনেকবার অনেক রকম ভাবে অপমানিত হয়েছি মহারাজ। আমি এবারের মতো ছোট আর কখনো হইনি। আমি ভাঁড়, লোককে হাসাই, কিন্তু সবাইকে হাসাতে গিয়ে দেখি দিনের শেষে আমি কাঁদছি মহারাজ। মহারাজ, আপনার ভালোবাসা পেয়েছি, মহারানীর ভালোবাসা পেয়েছি, সেগুলো আমার মনে চিরকাল বেঁচে থাকুক। আমি চললাম মহারাজ, বিদায়।
গিন্নি, ও গিন্নি, আরে বলি মাথায় দেওয়া তেলটা কোথায় রাখলে গো? আমার তো চান করার সময় চলে যাচ্ছে, রাজসভা সেই দেরি, লজ্জা একেবারে মাথা কাটা যায় গিন্নি। বলি চোখে কি নেবা হয়েছে? দাওয়াই রাখা আছে, দেখতে পাও না? দেখেছি দেখেছি, ওই তো দাওয়ার বাঁশের পাশে এমন ভাবে রাখা আছে যেন চোরে চুরি করে নিয়ে যাবে। চোরেরও তো একটা মান সম্মান আছে নাকি? ওই তো চুলের বাহার, তার তেল আবার লুকিয়ে রাখতে হবে। এখন থেকে ঘাটেই রেখে এসো, ভূত পেতনিও ছুঁয়ে দেখবে না। হ্যাঁ, বাহ, তেলটা বেশ ভালো তো গিন্নি, বেশ চটচটে আঠা আঠা। কি দিয়ে বানালে গো গিন্নি? একই তুমি তেল ছেড়ে আঠা মাথায় মাখছো কেন? এর মাথাটা যে একেবারে গেছে গো। এই এই আঠা এখন কি করে তুলি? চুলগুলো তো দলা পাকিয়ে গেছে। তোমার চোখে নেবা জানি, কিন্তু বুদ্ধিটাও কি শুকিয়ে গেছে? হায় ভগবান, এই অদ্ভুত লোকটাকে নিয়ে আমি কি করব? আমি কি করলাম? তুমি তো বললে ওইখানে রাখা আছে, আমি দেখলাম হ্যাঁ ঠিক কথাই বলেছো, ওইখানেই রাখা আছে দুটো শিশি, আমি একটা শিশি খুলে মাথায় মাখলাম। এখন তুমি বলছো ওটা তেল নয়, ওটা আঠা। কিন্তু আমার কি দোষ? মাথায় মাখার সময় বুঝলে না ওটা তেল নয় আঠা? এখন দোষ দিচ্ছ আমায়? তবে একটা কথা ঠিকই বলেছো, দোষ আমারই, নইলে এমন একটা বোকা লোকের গলায় মালা দিলাম কেন? এবার দেখবে আমার মাথা থেকে যে যে বুদ্ধিগুলি ঝুলেছিল সেগুলোকে কিভাবে আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। আর আমাকে বোকা বলতে পারবে না। এখন থেকে এমন চালাকি করব যে তুমিও ধরতে পারবে না। আমি চললাম চান করতে। মন্ত্রী, রাজা কৃষ্ণচন্দ্র সম্পর্কে তুমি যা যা জানো তা আমাকে জানাও তো। মহারাজের অজানা কিছুই নেই, তবু মহারাজ যখন জানতে চাইছেন তখন বলি। শুনেছি তিনি খুব দয়ালু, তার প্রচুর ধনরত্ন আছে। হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু জানতে চাই না। তার যে প্রচুর ধনরত্ন আছে তা কি তুমি নিশ্চিত করে জানো? একেবারে নিশ্চিত করে জানি। যে কোনো কারণেই হোক তার হাতে প্রভূত ধন রত্নাদি গচ্ছিত আছে, তার কত পরিমাপ তা তিনি নিজেই জানেন না। মন্ত্রী, তুমি তো জানো রাজকোষের অবস্থা মোটেই ভালো নয়, প্রায় শূন্য হয়ে গেছে। এই অবস্থায় অন্য কোনো উপায়ে রাজকোষে ধনরত্ন আমায় বাড়াতে হবে। অনেক দিন ধরেই আমার ইচ্ছে কৃষ্ণনগরে সিংহাসন দখল করি, কিন্তু তা আর হয়ে উঠছে না। রাজ্য অধিকারের ঝক্কি কি কম? তার চাইতে চেষ্টা করে দেখি রাজার ধনরত্ন কিভাবে দখল করা যায়। হ্যাঁ, এটা তুমি ঠিক কথাই বলেছ। ধনরত্নগুলো হাতিয়ে নিলেই তো ব্যাস ল্যাটা চুকে গেল। হ্যাঁ, কিন্তু তা সেটা কি করে সম্ভব? তার উপায় তুমি বার করো তো দেখি। একটা উপায় মাথায় আসছে মহারাজ। মানে আমরা যদি চারজন ভিক্ষুকের ছদ্মবেশে সশস্ত্র হয়ে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে আশ্রয় চাই, আমি নিশ্চিত তিনি ফিরিয়ে দেবেন না। একবার আশ্রয় পেলেই আমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা রাজার অতিথিশালায় থাকবো, তারপর আমাদের লুকোনো অস্ত্র বার করে একদিন পুরো রাজসভাটাকে বন্দি করে ফেলবো। তারপর রাজাকে বাধ্য করব রত্ন ঘরের রাস্তা বলে দিতে। রাজা বাধ্য হবেন, ব্যাস আমরা তার সম্পদ লুট করে দেশে ফিরে আসব। কেউ জানতেও পারবে না, বুঝতেও পারবে না। মহারাজ, রাজ্য জয় করার চাইতে অনেক সহজ সম্পদ কেড়ে নেওয়া। হ্যাঁ, গোপাল, তোমার মাথার পিছনে চুলের একই অবস্থা হয়েছে। কাক কি ডিম পেয়েছে নাকি? ডিমগুলি ঢেকে রাখার জন্য চুলে কি লাগিয়েছো? অশ্বডিমের তেল? না, আসলে গিন্নি রোজই বলে আমার মাথা থেকে বুদ্ধিগুলি বেরিয়ে নাকি চুলের পাশে ঝুলছে, তাই একটু আঠা দিয়ে আটকে রেখেছি মন্ত্রী মশাই। চমৎকার বুদ্ধি বার করেছো তো। তা যে বুদ্ধি দিয়ে তুমি আঠা দিয়ে মাথায় বুদ্ধি লাগিয়ে রাখো, সেই বুদ্ধিটা তখন কোথায় ছিল? সেই বুদ্ধিগুলো আমি হাতেই রাখি, তাও আঠা দিয়ে আটকে। দেখুন দেখুন, আমার হাতটা কেমন চটচট করছে। গোপালের এই বুদ্ধি আঠা দিয়ে আটকে দেওয়াটা দেখে কি এটাই প্রমাণিত হলো যে গোপালের এককালে বুদ্ধি ছিল? মন্ত্রী, বুদ্ধিমানদের বুদ্ধি আঠা দিয়ে আটকে রাখতে হয় না, ঠিক সময় মতো তা প্রকাশিত হয়।
মহারাজ, যার ল্যাজ আছে সে কিছুতেই ল্যাজ লুকোতে পারবে না, আর যার ল্যাজ নেই সে আমরণ চেষ্টা করেও তার ল্যাজ বার করতে পারবে না মহারাজ। মহারাজ, গোপালের অর্ধেক কথার মানে আমি বুঝতে পারি না। আপনি আমায় বলুন না, এইমাত্র গোপাল যা বলল তাতে কি আমাকে অপমান করা হলো? না রে বাবা না, গোপাল সব সময় তোমাকে অপমান করে না, মাঝে মাঝে করে। না, ল্যাজ নিয়ে কি একটা কথা বলছিল, এটা কার ল্যাজ মহারাজ? নিজের ল্যাজ নিজেই চিনে নিন মন্ত্রী মশাই। মহারাজ, আপনাকে রানীমাও চিনতে পারবেন না। মনে হচ্ছে কতদিন খেতে পাননি। জীবনের উপর দিয়ে কত ঝড় বয়ে গেছে। আপনি যে একজন মহারাজ তা কেউ বলবেই না। হ্যাঁ, এই কথাটাই তুমি অন্য সময় বললে তোমার গর্দান আমি এক্ষুনি নিয়ে নিতাম, কিন্তু আমি সহ্য করে গেলাম, কারণ এই বেশেই আমাদের কিছুদিন থাকতে হবে। আমিও মহারাজ সেই সুযোগে আপনাকে দুটো কথা শুনিয়ে দিলাম। আসলে আমি আপনার ছদ্মবেশের প্রশংসাই করলাম, সেটা তো মেনে নেবেন। হ্যাঁ, তোমার যে এত বুদ্ধি তা তো আগে জানতাম না। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা তোমার স্বভাব নয়, পারো না, তবে তোমার সাহস আছে। রাজাকে মুখের ওপর কথা বলা আপনাকে ভিখিরি মনে হচ্ছে, সত্যি সাহসের কাজ বটে। চিন্তা করো না, সফল হয়ে ফিরে আসলে তোমার মাসোহারাটা আমি বাড়িয়ে দেব। মহারাজকে ভিখারির মতো লাগছে বললে যদি আমার মাসোহারাটা বেড়ে যায়, তবে প্রত্যেক দিন আমি এই কথাটা আপনাকে বলতে পারি, যদি আপনি অনুমতি দেন। আমি তোমায় অনুমতি দিলাম, তবে সবার সামনে নয়, কেউ শুনে ফেললে খুব লজ্জা পেয়ে যাব। আগে এখন কাজটা করে ফেলি, বুঝলে? আর সময় নেই। আর হ্যাঁ, তোমাকেও খুব ভালো মানিয়েছে, মনে হচ্ছে একেবারে শ্মশান থেকে উঠে এসেছো। আপনি মহানুভব মহারাজ। কথায় কথায় আমাদের অস্ত্র শস্ত্র নিতে যেন ভুল না হয়। ঝোলার মধ্যে ওগুলো ভরে নিয়েছো তো? সে আর বলতে মহারাজ, ওগুলোর ব্যবস্থা আগেই করে নিয়েছি, চিন্তা করবেন না। অস্ত্রগুলি সব আমার হেফাজতে রেখেছি, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আমরা একা যাচ্ছি নাকি? হ্যাঁ, সেটা তো খুবই ভয়ের কাজ হবে। সঙ্গে কারা যাবে? সেরা দুজন অস্ত্রধারী ছদ্মবেশে, ওদের কাছে অস্ত্র থাকবে। যাক, নিশ্চিন্ত হওয়া গেল। চলো এখন রওনা হই। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, গোপাল কিন্তু নিজেই স্বীকার করেছে যে ওর ল্যাজ আছে। কেন কেন কেন, তোমার নেই বলে মন খারাপ করছে নাকি? আসলে গোপালের কিছু আছে যা আমাদের নেই, তা মেনে নি কি করে মহারাজ? গোপালের বুদ্ধি আছে, তোমার নেই, এই কথাটা তুমি মানতে পারবে তো? একদম মানবেন না মন্ত্রী মশাই, বুদ্ধিতে আমি আপনার নখের যোগ্যও নই। তবে তবে কিনা বুদ্ধি দু প্রকার, একটা সুবুদ্ধি আর একটা কুবুদ্ধি। তা আপনার মাথায় কি আছে সেটা তো আমি জানি না। মহারাজ, আপনার সামনেই গোপাল বলেছে যে আমার মাথায় কি বুদ্ধি আছে সে ওটা জানে না। কু না সু, কোনটার অধিকারী আমি সেটাও জানে না। একজন মন্ত্রীর মাথায় সবটাই যে সুবুদ্ধি থাকবে সেটারও কোনো মানে নেই। সুতরাং তোমার বুদ্ধিতে কিছুটা কুবুদ্ধি যে আছে সে ব্যাপারে কোনো সন্দেহ আমারও নেই। মহারাজ, গোপালের মাথায় তাহলে কোন ধরনের বুদ্ধি আছে বলে আপনার মনে হয়? গোপাল মন্ত্রীর কথার কোনো জবাব দেবে কি না দেবে না? মহারাজ, আমার মাথার বুদ্ধিগুলি এই কিছুক্ষণ আগে আঠা দিয়ে জোড়া লাগিয়েছি, এখনো ভালো করে আঠা জোড়েনি। এক্ষুনি কি করে বলি মহারাজ? যা রাস্তা, এসব রাস্তা দিয়ে তো একদিন ঘোড়ায় চড়ে এসেছেন, আজ পায়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে না মহারাজ? বাঘ সিংহ তো এই জঙ্গলে মাঝে মধ্যেই রাস্তায় বেরিয়ে আসে, তাই জিজ্ঞাসা করছিলাম। আপনি ভয় পাচ্ছেন না তো? তোমার সাহস কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে। ভেবো না 1 মাসে শীত যাবে, আমি কিন্তু তোমার গর্দান নেবই। তাহলে আরেকবার আমার গর্দান নিয়ে নিন মহারাজ। বাঘ সিংহকে বন্দি করতে গেলে এমনিতেই আমার মুন্ডুটা চলে যাবে,
তার চেয়ে আপনার হাতে গরদান চলে যাওয়াটা বেশ আরামের হবে। বাক্সিংহ খেলে বড্ড লাগবে মহারাজ, চিবিয়ে খাবে তো। ওদের কি আশেপাশে দেখা যাচ্ছে নাকি? আরে আমি একজন রাজা, তা কি ওরা জানে না? জিজ্ঞেস করে আসবো। তাহলে কিন্তু আমার না ফেরার আশঙ্কা রয়েছে। মানে আপনি এখানে ওই দুজন লোককে নিয়ে একা থাকতে পারবেন তো? তাহলে তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, আমি বিশ্রাম নিই, তুমি আমাকে পাহারা দাও। সেটাই ভালো, গরদান গেলে আমাদের সকলের যাবে। রাজবাড়ির কিছু অংশ মেরামত করতে হবে, বিশেষ করে অতিথিশালা, রান্নাঘর, এমনকি এই রাজসভা। কোনো কিছুই ঠিকঠাক নেই বলেই তো মনে হচ্ছে আমার। অতিথিশালাতে এখন কেউ নেই, কোনো অতিথি আসার সম্ভাবনাও নেই, তাই অতিথিশালা সারাবার কোনো দরকার নেই বলেই আমার মনে হয়। কি এরা কারা মন্ত্রী? তোমরা কারা, কোথা থেকে এসেছো, এখানে আসার কারণটাই বা কি? মহারাজ, আমরা সেই দূর দেশ থেকে এসেছি আপনার করুণার প্রত্যাশায়। আমার করুণার প্রত্যাশায়? দেখে তো মনে হচ্ছে বহুদিন খাওয়া হয়নি, মুখে চোখে অত্যাচারের চিহ্ন। তা তোমরা আমার রাজসভায় কেন এসেছো? লোকমুখে শুনেছি আপনি বড় দয়ালু মহানুভব, তাই আপনার কাছেই এসেছি। কেন 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 আমি তোমাদের জন্য কি করতে পারি? আমরা যেখানে থাকতাম সেখানকার রাজা খুব অত্যাচারী, আমাদের জমি জমা কেড়ে নিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা কতদিন যে কিছু খেতে পারিনি তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমরা দেশ ছাড়ার আগে কিছুই আনতে পারিনি, এই সামান্য ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি। এই দেখুন ঝোলার অবস্থা, পথে পথে ঘুরে কেমন মলিন হয়ে গেছে। কেমন একটা ঠং করে আওয়াজ শুনলে? সর্বহারা খেতে না পাওয়া চেহারাও তো এদের নয়, তবে এরা কারা? আমিও শুনেছি, এটা নিয়ে পরে কথা হবে। মহারাজ কি বলেন সেটা আগে শুনি। আচ্ছা তুমি কি বলো, মানে এদের কি আশ্রয় দেওয়া ঠিক হবে? মানে এদের তো চিনি না, জানিও না। না মহারাজ, আমার জানি কেমন কেমন লাগছে, মনে হয় ওদের আশ্রয় দেওয়া খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। এটাই হচ্ছে গোপালের দোষ, সবাইকে সন্দেহের চোখে দেখা ঠিক নয়। আমরা দেখতেই পাচ্ছি এই লোকগুলোর কি চেহারা হয়েছে। এদের দেখে গোপালের মনে কি একটুও মায়া মমতা হচ্ছে না? বিজ্ঞানী তুমি কি বলো, এদের অতিথিশালায় থাকতে দেওয়া উচিত নাকি উচিত নয়? অচেনা অজানা কাউকে এই রাজবাড়ির অতিথিশালায় আশ্রয় দিলে ওই রাজার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। ওই আর একজন এখানে জুটেছে। বিজ্ঞানী মশাই, এটা রাজসভা না গোপালের বাড়ির উঠোন যে সব গোপালের কথায় তোমায় সায় দিতে হবে? ঠিক আছে ঠিক আছে, এ নিয়ে তর্ক করে লাভ নেই। তবে আমি এই রাজ্যের রাজা, দরিদ্রের জন্য কিছু করা আমার কর্তব্যের মধ্যেই পড়ে। এক্ষেত্রে আমি এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করছি। যতদিন না এদের কোনো কাজে লাগাতে পারি ততদিন ওরা এখানেই থাকবে। মহারাজ মহানুভব, আপনার কাছে আমাদের ঋণ শোধ করার কোনো রাস্তা থাকলে তা নিশ্চয়ই করব। দরিদ্রের সেবাই তো রাজার ধর্ম হওয়া উচিত। ঠিক আছে, ওরা রাজবাড়ির অতিথিশালাতেই থাকবে, নজর রাখার কাজে সুবিধে হবে। গোপাল, এই অতিথিদের ব্যাপারে আমারও সন্দেহ আছে। মনে হয় তুমি ঠিক কথাটাই বলছো। বিজ্ঞানী মশাই, আমার মন যা বলে তা আজ পর্যন্ত কোনোদিনও ভুল হয়নি। আমি ওই শব্দটা পেয়েছি বলেই সন্দেহ আরো প্রবল হলো। আসলে প্রথম থেকে আমার মনে হচ্ছিল এদের মধ্যে কোথাও যেন একটা মিথ্যে লুকিয়ে আছে। তোমার কথার সঙ্গে আমি একমত। আচ্ছা, ওই ঠং শব্দটা আসলে কিসের হতে পারে বলে তোমার মনে হয়? থালা বাটির আওয়াজ আমি জানি, গিন্নির দৌলতে। কম থালা বাটি তো আমার মাথা লক্ষ্য করে ছোড়েননি, তাই এই শব্দটা আমি চিনি। এটা অন্য কিছুর শব্দ। সেটা কি হতে পারে বলে তোমার মনে হয়? আমার মনে হয় অস্ত্র। রাজসভায় থাকি বলেই অস্ত্রের আওয়াজটাও আমার খুব চেনা। সর্বনাশ, তবে তো আমাদের সমূহ বিপদ। মহারাজ যে কোনো মুহূর্তে আক্রান্ত হতে পারেন। সেটি হবার জো নেই। আমি একটা বুদ্ধি বার করেছি, কিন্তু দেওয়ালেরও কান আছে। আপনি বরং আমার কাছে আসুন, কানে কানে বলি। এই একদম তোমার মুখের কাছে কান নিয়ে গেলাম, এবার ফিস ফিস করে বলো।
এত বোকা একটা রাজা আমি তো কখনো দেখিনি। আমাদের এক কথায় একেবারে অতিথিশালায় স্থান দিয়ে দিল। মহারাজ, উনি বোকা না হলে আমরা চালাক হতে পারতাম। এটা ঠিক কথা বলেছ মন্ত্রী, কিন্তু আমাকে কি দেখেছো এরকম অচেনা কাউকে এভাবে আশ্রয় দিতে? না মহারাজ, আপনি চেনা লোককেই আশ্রয় দেন না, তো অচেনা কাউকে কিভাবে রাখবেন? তাহলে তুমিই বলো, কে বেশি বুদ্ধিমান, আমি না কৃষ্ণচন্দ্র? এ আপনি কার সঙ্গে তুলনা করছেন? সূর্যের সঙ্গে লম্ফের? হ্যাঁ, এটা একেবারে ঠিক কথা বলেছ। আমি সূর্য আর কৃষ্ণচন্দ্র হলো তেলের লম্ফ। যাক যাক, তোমার গর্দান নেওয়াটা তাহলে আপাতত স্থগিত রাখা হলো। এই দেখ, দুটো বালতি, এর মধ্যে বিজ্ঞানীর বানানো একটা তরল পদার্থ আছে। আমি এক্ষুনি বার হব, নিজের চোখে সব দেখে কি করতে হবে তা তোদের বলে দেব। তোরাও আমার সঙ্গে চল বালতি নিয়ে। সাবধান, বালতি থেকে তরলটা যেন পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখবি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা কি রাজবাড়িতে যাচ্ছি? না হলে আবার কোথায় যাব? রাজবাড়িতেই তো বিপদ অপেক্ষা করে রয়েছে। ঠিক আছে দাদু,